দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাবতলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সতু কি করেছে, ও তো হেভি দুষ্টু ছেলে। ওরা অপু যদি কিছু মানে সবসময় অপু আর দুর্গা ওদের ভয় ভয় থাকতো। দোকানের মানে খেলার ছলের দোকান, তো সেখানে সমস্ত জিনিসপত্র সাজিয়েছে। তো ওখানে একটা কোনো একটা গাছের থেকে মাকাল ফল পেয়েছে। মাকাল ফল দেখতে দেখতে দারুণ, কিন্তু ভেতরটা খুব বাজে, চকচকে। তো ওটা রেখেছে অ্যাজ এ মেন অ্যাট্রাকটিভ জিনিস হিসেবে দোকান, যে ওটা দেখলেই দোকানে লোক আসবে। তো শুধু কী করেছে, ওই 3টে ফল নিয়ে দৌড়, ঠিক আছে, যাতে ওদের খেলাটা নষ্ট হয়ে যায়। তো শুধু গাবতলার পথে আগে আগে ও অপু তাহা হয়তো অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। সতুর বয়স অপুর চেয়ে 3-4 বৎসরের বেশি, তাই সতু বেশি শক্তিশালী। তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের ছেলে নয়, ছিপছিপে রোগা পাতলা ওরকম নয়। বেশ জোরালো হাত পা ওয়ালা, শক্ত, বেশ শক্তিশালী চেহারা। তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নহে, তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিয়াছে, তাহার কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়। মানে সতু যে অপুর থেকে এতটা শক্তিশালী, সতু আগে আগে দৌড়চ্ছে পুরো, কিন্তু অপুও তাকে চেস করে ফেলছে অলমোস্ট। তার একটাই কারণ, সতু দৌড়চ্ছে অন্যের জিনিস চুরি করে, আর অপু দৌড়চ্ছে নিজের জিনিসকে বাঁচানোর জন্য। তাহলে অপুর এনার্জিটা বেশি থাকবেই। হঠাৎ দুর্গা দেখিল যে সতু গতিবেগ কমাইয়া একবারটি নিচু হইয়া যেন পিছন ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপুও হঠাৎ দাঁড়াইয়া পড়ল। মানে দৌড়তে দৌড়তে সতু কী করেছে, একটু চুপ করে দাঁড়িয়ে পড়েছে ঘুরে, আর সতু অপু ওকে ধরার জন্য এভাবে দাঁড়িয়েছে কম ডিস্টেন্সে। এবার কী হবে দেখবো, যে সতু কী করেছে, বালি নিয়ে চোখের মধ্যে দিয়ে দিয়েছে ওর, ঠিক আছে। পরক্ষণে সতু ছুটিয়া চালতে তলা পথে পড়িয়া দৃষ্টির বাহির হইয়া গেল। পরক্ষণেই ও চালতে তলার ওদিক দিয়ে গিয়ে একদম ভ্যানিশ। দুর্গা ততক্ষণে দৌড়িয়া গিয়া অপুর কাছে পৌঁছিয়াছে। অপু একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া দুই চোখে হাত রগড়াইতেছে, মানে 2 হাত দিয়ে চোখ পুরো রগড়াচ্ছে। দুর্গা বলল, কি হয়েছে রে অপু? ও ভালো করিয়া না চাহিয়া যন্ত্রণার সুরে 2 হাত দিয়ে দিয়া চোখ রগড়াইতে রগড়াইতে বইল, সতুদা চোখে ধুলো ছুঁড়ে মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি নে রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলল, সর সর, দেখি দেখি, ওরকম করে চোখ রগড়াস নেই, একটু তাকা দেখি, কারণ বাড়িটালি যদি ঢুকে চোখ যদি তুমি বারবার করে এরকম করো, অসুবিধা হতে পারে। অপু তখনই 2 হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলল, উহু দিদি, চোখের মধ্যে কেমন করছে, চাইতে পাচ্ছি নে, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, দেখি দেখি, ওরম করে চোখ রগড়াস রে, সর। পরে সে কাপড়ে ফুঁ পাড়িয়া চোখে ভাব দিতে লাগিল। দেখবে চোখে যদি একটু জলে বা কিছু যদি কচকচ করে, আমরা কী করি, একটু কাপড়ের মধ্যে দিয়ে এভাবে গরম জিনিসটা এভাবে চোখের মধ্যে লাগাই, একটু আরাম, রিলিফ পাওয়া যায়। তো ভাব দিতে লাগলো। কিছু পরে অপু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার 2 চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস তো? মানে 2 চোখের পাতাটা এভাবে তুলে নিয়ে দিল চোখের মধ্যে। তো বলছে, এখন দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, তুই এখন বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকুমাকে সব বলে দিয়ে আসছি, রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে, তো তুই যা, আমি আসছি এক্ষুনি। রানুদের খিড়কির দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর যাইতে সাহস করিল না, কারণ ও তো ভয় পায় যদি কিছু বলে ওকে। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারে কবাটখানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। মানে ওর খেলাটা নষ্ট হয়ে গেছে, কাঁদছে। সে ছিচকাদুরে ছেলে নয়, বড় কিছুতেই সে কখনো কাঁদে না, রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না, মানে খুব সহজেও কাঁদে না। কিন্তু এবার হয়তো সত্যি খুব খারাপ লেগেছে, প্লাস ও ব্যথাও পেয়েছে, মানে ওকে চোখে এতগুলো ধুলো দিয়েছে। অত স্বাদের ফলগুলি গেল, তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়া এরূপ জব্দ করিল, অপুর কান্না সে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন করে।
সেই গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনা সুরে বলিল, কাঁদিস নে অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আরো ব্যথা বাড়ছে? দেখি কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস? চোখে আর একটু ব্যথা হচ্ছে, দেখি একটু একটু দিয়ে দিই। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরেই থাকে। সেদিন খুব আপসেট, মন খারাপ। সে দুপুরে খাবার দাওয়ার পরে বাড়িতেই ছিল। অনেক দিনের জীর্ণ পুরাতন কোঠাবাড়ির পুরাতন ঘর, অনেক দিনের পুরনো বাড়ি, উপরে কাঠের সিলিং টিলিং দেওয়া রয়েছে, জিনিসপত্র কাঠের, সেকেলের সিন্দুক, কটা রঙের সেকেলের বেতের পেটারা, কড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরা। মানে ঘরের মধ্যে কাঠের জিনিসপত্র কিছু রয়েছে, বেত দিয়ে তৈরি একটা বাক্সের মতো রয়েছে, কড়ির আলনা মানে কড়ি কাঠের আর কি আলনা আর কি, জলচৌকি মানে হচ্ছে ছোট ছোট টুলের মতো আর কি, হ্যাঁ, ওগুলোতে পুরো ঘর ভর্তি। এমন সব বাক্স আছে যা অপু কখনো খুলিতে দেখে নাই। তাকে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সেলফের উপরে বেশ কিছু হাঁড়ি কলসি রয়েছে, তো ওর ভিতরে এমন কিছু জিনিস আছে হয়তো, কিন্তু অপুষগুলো জানে না। সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয়, একটা পুরনো পুরনো একটা স্মেল পাওয়া যায় ওই ঘরে। সেটা ঠিক কিসের গন্ধ সে জানে না, কিন্তু তাহা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। অনেক পুরনো দিনের কথা ও ভাবে যে বেশ পুরনো কিছু, ওই স্মেলটা দেখে, স্মেলটা পেয়ে। সেই অতীত দিনে সে ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুরদাদার বেতের ঝাঁপিটা ছিল, ওই কাঠের বড় সিন্দুকটা ছিল। ও বলছে, ভাবছে যে আমি যখন ছিলাম না, মানে অনেক দিন আগে, তখন ঠাকুরদার সময়টা ঠাকুরদা ছিল, ঠাকুরদার সময়কার এই জিনিসগুলো সব ছিল। বলতে কি, ওই বেত দিয়ে তৈরি গোলাকার একটা বাক্সের মতো, এরকম করে খুললে এরকম করে বন্ধ বন্ধ করা যায়, ওই জিনিস আর কি। ওই যেখানে সোনালি গাছের মাথা বনের মধ্য হইতে বাহির হইয়াছে, ওই পোড়ো জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় চণ্ডীমণ্ডপ ছিল। আরও কত নামের কত ছেলে মেয়ে একদিন এই ভিটাতে খেলিয়া বেড়াইতো। কোথায় তারা ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে কত কাল লাগে। মানে ওর ওই ঘরটাতে ঢুকে একটু পুরোনো দিনের কথা মনে পড়ছে, ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে, যে এখানে অনেক লোকজন হয়তো আসতো কোনো সময়, এখানে হয়তো চণ্ডীমণ্ডপ ছিল, ওখানে বসে সবাই গল্প গুজব করতো, অনেক বাচ্চা ছেলেমেয়েরা ঘুরে বেড়াতো। সেই অতীতকালের সেই জিনিসগুলো হয়তো সবাই ভ্যানিশ, কেউ নেই এখন। যখন সে একা ঘরে থাকে, মা ঘাটে যায়, তখন তার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা, বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে, কোনো রহস্যর মধ্যে রয়েছে কিনা ওই বেতের ঝাঁপির মধ্যে, বা হাঁড়ি কলসিগুলোর মধ্যে, বা ছোট বাক্সর মধ্যে। ওর খুব ইচ্ছে হয়, এটা করেও ছিল, পরে পরে একটা চ্যাপ্টারে দেখবো এটা করেও ছিল। একটা বই পেয়েছে মুচুকুন্দ চাপা চ্যাপ্টারে, তারপরে ওই শকুনের ডিমের ব্যাপার একটা রয়েছে, পারদের ব্যাপার একটা ছিল, আছে এরকম। কোথায় পড়লে এগুলো? এখানে। বা ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোষে যে তালপাতার পুঁথি স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুরদাদা রামচাঁদ তর্কালঙ্কারে। তাহলে আরেকটা ক্যারেক্টারের নাম পাওয়া গেল ওদের ফ্যামিলির, অপুর ঠাকুরদাদার নাম রামচাঁদ তর্কালঙ্কার। যে তাকের উপরে বড় বারকোষ, মানে বড় কাঠের একটা বাক্সর মতো, তার ভেতরে পুরো তালপাতার পুঁথি। আগেকার দিনে তালপাতার মধ্যে লেখা হতো, সেটা এরকম করে ভাঁজ করে করে এরকম করে একটা পর একটা করে রাখা হতো, আর লাল রঙের শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হতো। দ্যাট ইজ কল পুঁথি। অনেক বড় বড় মিউজিয়ামে তুমি পুঁথি দেখতে পাবে, এখনো আছে, ঠিক আছে। তার বড় ইচ্ছা ওগুলি যদি হাতের নাগালে ধরা দেয়, তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। একদিন বনের ধারের জানালাটায় বসিয়া সেই ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখে আছে, সে নিজেই ভালো করে পড়তে শিখেছে, ওগুলো নিজে পড়তে চায়। আগেকার মতো
আর মুখে শুনিতে হয় না, মানে আগের মতো আর মায়ের মুখে মুখে শুনতে হয় না, তখন নিজেই পড়তে পারে রিডিং, নিজেই জলের মতো পড়িয়া যায়, অনেকটা বুঝিতেও পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ, খুব ভালো স্টুডেন্ট পড়াশোনার দিক থেকে। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ি চণ্ডীমণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়, মানে গ্রামের বয়স্ক লোকজন বা হরিহর বা গ্রামের অন্য কিছু লোকজন যারা সবাই একসঙ্গে বসে গল্প গুজব করে, দ্যাট ইজ কল মজলিস, সবাই বসে একটু গল্প গুজব করে। তো গাঙ্গুলি বাড়ি সেই মজলিসে হরিহর মাঝে মধ্যে অপুকে নিয়ে যেত। তারপরে দেখো কি, রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধেরা খুব তারিফ করেন। দিনু চাটুর্যে বলেন, আর আমার নাতিটা এই তোমার খোকারই বয়স হবে, 2-3খানা বর্ণ পরিচয় ছিঁড়লে বাপু, শুনলে বিশ্বাস করবে না, এখনো ভালো করে অক্ষর চিনলে না। তো দিনু চাটুর্যে বলে ওখানে কেউ একজন ছিল, সে তার নাতির কথা বলছে, যে আর বলবে না, আমার নাতি তোমার খোকার বয়সী, মানে তোমার ছেলের বয়সী, এর মধ্যে 3টে বর্ণ পরিচয় ছিঁড়ে ফেলেছে, তো অক্ষর কিছুই শিখতে পারেনি। বাপের ধারা পেয়ে বসে আছে, মানে বৃদ্ধ সেই দিনু চাটুর্যে তার নিজের ছেলের কথা বলছে, যে নাতি মানে কি, তার ছেলের ছেলে, এবার তার ছেলের কথা বলছে, একদম আমার ছেলের মতোই হয়েছে। ওই যে কদিন আমি আছি রে বাপু, তারপর চোখ বুঝলেই লাঙলের মুঠি ধরতে হবে। বলছে ওই আমি যে কদিন বেঁচে আছি সুখে শান্তিতে আছে, আমার যদি কিছু হয়ে যায় তারপরে লাঙল দিয়ে চাষ করতে হবে। তার ছেলের সম্বন্ধে, নাতির সম্বন্ধে এগুলো বলছে। পুত্র গর্বে হরিহরের বুক ভরিয়া যায়, মনে ভাবে ও কি তোমাদের হবে, করলে তো চিরকাল সুদের কারবার, গোলামি বা গরিব হাজার হোক পণ্ডিত বংশ তো বটে। বাবা মিথ্যেই তালপাতা ভরিয়ে ফেলেননি পুঁথি লেখে, বংশে একটা ধারা দিয়ে গিয়েছেন, সেটা যাবে কোথায়। মানে হরিহর নিজে খুব প্রাউড ফিল করছে যে তোমাদের দ্বারা কি আর এই পড়াশোনা হবে, সবসময় তো সুদের বিজনেস করলে, টাকা ধার দেওয়ার ব্যবসা করলে, আর আমরা গরিব হতে পারি কিন্তু পণ্ডিত বংশের লোক। এমনি তো আমার বাবা, মানে অপুর ঠাকুর দাদা বসে বসে এমনি তো পুঁথি ভরিয়ে যাননি এত। তাহাদের ঘরের জানালার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিল, এবং পাঁচিলের ওপাশ হইতেই পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে ওদের বাড়ির বাউন্ডারি ওয়ালের পর থেকে। জানলায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাঁট শেওড়া গাছের মাথাগুলো, এ গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা, দোদুল্যমান মানে দুলছে এমন, এরকম অনেক লতা। প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোঁদালি বনচালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। মানে অনেক বড় লম্বা বাঁশঝাড় হয়তো হেলে পড়েছে, তো যে জায়গাটা হেলে পড়েছে মানে কালো মাটির মধ্যে খঞ্জন পাখি, মানে খঞ্জনা পাখি এসে নাচ করে যাচ্ছে। বড় গাছপালার তলায় হলুদ বনকচু কটু ওলের সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে প্রাণপণ চেষ্টা করিতেছে। মানে ওই বড় বড় গাছের নিচে ঝোপ জাতীয় অনেক গাছ রয়েছে। এ বলছে এই জায়গা ছাড়, আমি আগে উঠবো, মাথা তুলবো। ও বলছে না আমি আগে মাথা তুলবো। সব একসঙ্গে যদি অনেকগুলো গাছ থাকে, সূর্যের আলো পর্যন্ত ঠেলাঠেলি করে উপরে উঠবে, সেটা এখানে বলেছে। তো এখানে আমি পেজ নাম্বার 122 সেকেন্ড প্যারাগ্রাফ পর্যন্ত পড়ালাম, ঠিক আছে।